জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আজকের আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন আনি। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, ডক্টর ইউনূসের নেতৃত্বে সুশাসন, সমৃদ্ধি আর গণতন্ত্রের জন্য মানুষের মধ্যে যে আশার সঞ্চার হয়েছে, জাতিসংঘ তাকে স্বীকৃতি জানায়। বিকেলে যৌথ বিবৃতিতে তিনি আরও বলেন, সংস্কার ও রূপান্তরের পথে জাতীয় সংলাপ, শান্তি প্রতিষ্ঠা ও পারস্পরিক আস্থা বিনিময়ে জাতিসংঘ বাংলাদেশের মানুষের পাশে থাকবে এই নিশ্চয়তা দিচ্ছে। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের দাবির সঙ্গে সম্পূর্ণ একমত জাতিসংঘ। প্রশ্নোত্তরে উপদেষ্টা আরও বলেন, জাতিসংঘ মহাসচিবের সঙ্গে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো আলোচনা হয়নি। As the country undergoes important reforms and transitions, I want to assure you that the UN stands ready to assist in fostering peace, national dialogue, trust and healing. You can count on the UN to be your steadfast partner, working alongside the government and the people of Bangladesh to help build a sustainable, equitable future for all. Arakan Army is an entity with which I believe a necessary dialogue must take place. We know that in the past the relations between the Rakhine and the Rohingya communities were not easy, and so I think it's important to engage the Arakan Army in order for the full respect of the rights of the Rohingya population in Rakhine. As we all agree, is that the solution lies on the other side of the border, and it is time that we unify our efforts to press on the Myanmar authorities. I am not saying only the authority, because there are new realities on the borders. We know that. Let us not go details into it. So we have to convince all of them and put appropriate pressure so that they can go back to their rightful place in dignity and honor. এর আগে জাতিসংঘ মহাসচিবের সাথে বৈঠকে অন্তর্বর্তী সরকারকে শুধু নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো সম্পন্ন করে দ্রুত নির্বাচন দেওয়ার কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান পরিবর্তনের কথা বলা হয়েছে। বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সংস্কার, টেকসই গণতন্ত্র এবং জাতীয় ঐক্যের ব্যাপারে কথা হয়েছে। এছাড়া এবি পার্টির জাতিসংঘ এবং তার সহযোগী প্রতিষ্ঠানে সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল সহ যারা এখনও চাকরি করছেন তাদের অপসারণের দাবি জানিয়েছেন। দুপুর থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে বিএনপি, জামায়াত, এনসিপি, এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল, সংস্কার কমিশনগুলোর প্রধান এবং সুশীল সমাজের নেতৃবৃন্দরা বৈঠক করেন। রাজনৈতিক দলগুলোকে আস্থা এনে ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন দিতে গুরুত্বারোপ করেন জাতিসংঘ মহাসচিব। সংস্কারটা অবশ্যই করতে হবে, কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায়, আমরা যেটা বলেছি, আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে। এটা একটা চলমান প্রক্রিয়া। আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি, একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি, টেকসই গণতন্ত্রের ব্যাপারে আমরা কথা বলেছি এবং জাতীয় ঐক্যের ব্যাপারে আমরা কথা বলেছি। আমাদের জনগণের কাছে আমাদের যে কমিটমেন্ট সংস্কারের যে ধারাবাহিকতা, সেটার বাস্তবায়নের জন্য আমরা জুলাই সনদে তার দ্রুত বাস্তবায়নের কথা বলেছি এবং সংবিধান সংস্কার বিষয়ে আমাদের যে অবস্থান, যে গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে, অন্যথা পার্লামেন্টে সংবিধান সংস্কার টেকসই হবে না। জাতিসংঘের 3টা প্রতিষ্ঠানে এখনো পতিত স্বৈরাচার শেখ পরিবারের 3 জন আত্মীয় কাজ করছে, যারা গত 15-16 বছর ধরে যেই পরিবারটা বাংলাদেশকে শোষণ করেছে, নির্যাতন করেছে, তাদের সদস্যরা যেই নেপোটিজম, স্বজনপ্রীতির মাধ্যমে বাংলাদেশের অংশ হয়ে এই সব জায়গাতে কাজ পেয়েছে, আমরা বলেছি এই অ্যাপয়েন্টমেন্টগুলোকে রিভাইজ করবার জন্য। যে প্রত্যাশা নিয়ে জুলাই গণঅভ্যুত্থানে দেশবাসী ঝাঁপিয়ে পড়েছিল,
যে কোনো মূল্যে তা বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিকেলে রাজধানীর শাহবাগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ রচিত জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। ৭১ পরবর্তীতে যে সুযোগ নষ্ট হয়েছে এবার যেন তা না হয় সে ব্যাপারে তরুণদের সতর্ক করেন তিনি। অনুষ্ঠানে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আগামীতে আর কোনো স্বৈরশাসক যেন ক্ষমতায় আসতে না পারে সেভাবে রাষ্ট্র কাঠামো সংস্কার করতে হবে। একই সাথে গণতান্ত্রিক আন্দোলন আগামীতেও অব্যাহত রাখার আহ্বান জানান নাহিদ ইসলাম। এদিন নিজের রচিত বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, জুলাইয়ের পূর্ণতা তখনই পাবে যখন এর সুফল সর্বসাধারণ ভোগ করতে পারবে। দীর্ঘমেয়াদী সংস্কার না হলে স্বৈরশাসন ফিরে আসতে পারে বলেও মন্তব্য করেন আসিফ মাহমুদ। আমরা যদি এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশটাকে একটা দীর্ঘমেয়াদী একটা সুন্দর কাঠামোগত সংস্কারের মধ্য দিয়ে এই অভ্যুত্থানের ফসলটা মানুষের জন্য দীর্ঘমেয়াদে সংরক্ষিত করতে না পারি, তাহলে আবারও কোনো না কোনো ফরম্যাটে ফ্যাসিবাদ কিংবা স্বৈরাচার ফিরে আসার সুযোগটা থেকে যাবে। আমাদের প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মগুলো যারা বাংলাদেশে, তাদের জন্য যে আরেকটা ফ্যাসিজম তৈরি হবে না, এইরকম একটা রাষ্ট্র কাঠামো সমাজ ব্যবস্থা বাংলাদেশে তৈরি করা, সেটার জন্য কাজ করা, যাতে আমাদের গণতান্ত্রিক অধিকারগুলা রাষ্ট্র হিসেবে 53 বছরে আমরা যা করতে পারি নাই, এই জুলাইয়ের মধ্য দিয়ে আমরা যাতে করতে পারি। এবং জুলাইকে আমি সবসময় মনে করি এটা আমাদের একটা স্টার্টিং পয়েন্ট, এটা আমাদের এন্ডিং পয়েন্ট না। আমরা জুলাই থেকে শিখেছি, জুলাই থেকে আমরা শুরু করেছি। প্রাইভেট ইউনিভার্সিটি ছাত্র বলেন, মাদ্রাসার ছাত্র বলেন, গৃহবধূ বলেন, আমাদের যারা রিক্সা চালায় তাদের কথা যদি বলেন, শ্রমিকের কথা যদি বলেন, সমস্ত মানুষের যে অভূতপূর্ব একটা গণজোয়ার সৃষ্টি হয়েছিল, এই প্রত্যাশাকে আমাদের কিছুটা হলেও এগিয়ে নিয়ে যেতে হবে। জাতীয় নির্বাচনকে বিলম্বিত করতে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে তিনি একথা বলেন। পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র চলমান উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করলে জনগণ নির্বাচনমুখী হবে, এর ফলে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করা সহজ হবে। এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের পক্ষ থেকে নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করা হচ্ছে। জনগণের অনাস্থা তৈরি না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। মানুষ মনে করছে আসন্ন নির্বাচন নিয়ে একটা তামাশা তৈরি হচ্ছে কিনা। এইটা আজকে 16 বছর ধরে যে ভোটাররা সেই ভোটারদেরকে বঞ্চিত করার আবার কোনো নীল নকশা হচ্ছে কিনা, এই ধরনের শঙ্কা, এই ধরনের আশঙ্কা মানুষের মধ্যে তৈরি হচ্ছে। সরকারের পক্ষ থেকে ধোঁয়াশা তৈরি করা হচ্ছে কেন, এটা আজকে জনগণের জিজ্ঞাসা। যাতে করে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বে হয় তার জন্য নানা ধরনের ষড়যন্ত্র চলছে। দায়িত্ব হচ্ছে আজকের যারা সরকার, তারা জনগণকে সুযোগ করে দেওয়া, যাতে করে ভোটের মাধ্যমে তাদের সরকার তারা প্রতিষ্ঠা করতে পারে। জাতীয় স্বার্থে আবারও সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। যে দেশে আসিয়ার মতো ঘটনা ঘটে সেই বাংলাদেশ জামায়াত ইসলামী চায় না বলে মন্তব্য করেছেন জামায়াত আমির। সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াত ইসলামীর ইফতার আয়োজনে শফিকুর রহমান বলেন, সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে আগ্রহী তারা, তবে সেটা অসীম নয়। জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তির দাবিও জানান তিনি। এছাড়া বরগুনার ধর্ষণের মামলা করার কারণে ধর্ষিতার বাবাকে হত্যার নিন্দা ও অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান জামায়াতের আমির। ইফতারে বিএনপি নেতা মির্জা আব্বাস, খেলাফত ইসলামীর আমির মাওলানা মামুনুল হক, কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকী সহ বিশিষ্ট রাজনৈতিক নেতারা অংশ নেন। সকলের কাছে আহ্বান জানাই, আসুন জাতীয় স্বার্থের জায়গাটায় আমরা এক হয়ে যাই। আমাদের মতের ভিন্নতা থাকবে, মত পার্থক্য থাকা এটা কোনো অপরাধ নয়, বরঞ্চ এটি একটা গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য। আমাদের মত পার্থক্য যেন মত বিরোধে রূপান্তরিত না হয়। আমরা মত পার্থক্যকে ওয়েলকাম করি, কিন্তু আমরা মতবিরোধ চাই। আমরা যার যার জায়গায় যার যার নীতি পলিসি, দেশকে গড়ার আমাদের স্বপ্ন এবং পরিকল্পনা আমরা জাতির সামনে তুলে ধরব। জাতি যারটা গ্রহণ করবে, তার প্রতি জাতির ভালোবাসা, আস্থা তৈরি হবে, সেই দলকেই, সেই জোটকেই আগামীতে জাতি তাদের দায়িত্ব দিয়ে সেবক হিসাবে বাংলাদেশের দায়িত্ব তাদের হাতে তুলে দেবে। সংস্কার, বিচার ও নির্বাচন, এ তিনটি বিষয় সমান্তরালভাবে গুরুত্বপূর্ণ।
অন্তর্বর্তী সরকার এসব বাস্তবায়ন করতে না পারলে জনগণ ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। চট্টগ্রামের আগ্রাবাদের এক ইফতার মাহফিলে তিনি বলেন, পুরনো রাজনৈতিক বন্দোবস্ত থাকলে আবারও ফ্যাসিস্টরা ফিরে আসবে। এ সময় তিনি শেখ হাসিনা ও তার সহযোগীদের দৃশ্যমান বিচার শুরু করার কথা উল্লেখ করে বলেন, যে কারণে মানুষ প্রাণ দিয়েছে সেই সংস্কার অবশ্যই করতে হবে। জাতীয় ঐক্য শুধু নির্বাচনের জন্য নয়, নির্বাচনের পরও দেশের জন্য কঠিন ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। বৈশাখের আগে রাজধানীর অলিগলি সহ সব রাস্তা মেরামত করা হবে। একই সাথে রোজার মধ্যে মিরপুর 60 ফিটের রাস্তার কাজ শেষ করে তার জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। মিরপুরের 60 ফিট রাস্তা মেরামতের কাজ পরিদর্শন শেষে এই আশ্বাস দেন ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ। সকাল 8:30টার দিকে মিরপুর 60 ফিট এলাকার সড়ক পরিদর্শন করে কথা বলেন উত্তর সিটির প্রশাসক। এ সময় তিনি আরও বলেন, যারা সরকারি রাস্তার কাজে বাধা সৃষ্টি করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। ইফটিজিং বা যৌন নিপীড়ন, তৎক্ষণাৎ সহায়তা, জরুরি সেবা সহ নারী সুরক্ষায় চালু হলো হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম হেল্প অ্যাপ। সকালে রাজধানীর কারওয়ান বাজারের ডেইলি স্টার ভবনে অ্যাপটি উদ্বোধন করা হয়। অ্যাপসের মাধ্যমেও যদি আমার থানায় রিপোর্ট হয়ে যায়, উই কনসিডার দিস ইজ এফআইআর। এর পরবর্তী স্টেপে যদি যখনই অ্যাকশনের প্রয়োজন হবে, বেসড অন দিস আমরা মামলা শুরু করব, যে দিস ইজ এফআইআর, ওইটা থেকেই আমরা শুরু করতে পারি, আমাদের কোনো আইনগত বাধা নেই। সো দিস ইজ ভেরি গুড থিং। আমরা আপনার অনেক ক্ষেত্রে ওই যে আমি বললাম, এগুলো তো আনরিপোর্টেড থাকে, গোপন করতে চাই। সো ইন দ্যাট কেস আপনাকে আর থানায় যাওয়া লাগবে না, বা ভিকটিমের পিতামাতাকে বা ভিকটিমকে বা কাউকে আর থানায় যাওয়া লাগবে না। বেসড অন দিস আমরা ইনভেস্টিগেশন শুরু করে দিব, মামলা রুজু করে ফেলাবো পুলিশ বাদী হয়েই। মাগুরায় 8 বছরের শিশু আসিয়াকে ধর্ষণের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে প্রধান আসামি হিটু শেখ। বিকেলে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই জবানবন্দি নেওয়া হয়। এর আগে সকাল 10:30টার দিকে হিটু শেখকে আদালতে তোলা হয়। পরে 164 ধারায় জবানবন্দি নিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। গেল 6 মার্চ বড় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশু আসিয়া খাতুন। বিষয়টি জানাজানি হলে দেশব্যাপী শুরু প্রতিবাদ ও বিক্ষোভ। ধর্ষণের পর গুরুতর অবস্থায় প্রায় 8 দিন চিকিৎসাধীন ছিল শিশুটি। 13 মার্চ দুপুরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে মারা যায় আসিয়া। এখন চারদিকে নিচ্ছে আরও একটি বিরতি, ফেছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার, আপনারা দেখছেন এখন চারদিক। আফগানিস্তান, ভুটান, ইরান সহ 43টি দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা ও ভিসায় বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। প্রথম মেয়াদের ভ্রমণ নিষেধাজ্ঞার তুলনায় আরও কঠোর হবে এটি। খসড়া তালিকায় লাল তালিকাভুক্ত করা হয়েছে 11টি দেশকে। এর মধ্যে রয়েছে ইরান, উত্তর কোরিয়া, সিরিয়া, লিবিয়া সহ কয়েকটি দেশ। রাশিয়াকে ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে কোনো গেম খেলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইউক্রেনের যুদ্ধবিরতি ইস্যুতে তিনি আয়োজন করতে যাচ্ছেন ভার্চুয়াল সামিট। এই সম্মেলনে অংশ নেবে ইউরোপিয়ান কমিশন, ন্যাটো, ইউক্রেন, কানাডা সহ 25 দেশের নেতারা। এই সম্মেলনের আগে স্টারমার অভিযোগ করেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইচ্ছা করে যুদ্ধবিরতি চুক্তিতে দেরি করছেন। তিনি আরও বলেন, রাশিয়া আলোচনার টেবিলে আসলে যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করতেই হবে, প্রয়োজনে তা তদারকিও করতে হবে। যদি রাশিয়া সম্মত না হয়, সব ধরনের অর্থনৈতিক চাপ মস্কোর উপর প্রয়োগ করা হবে। সমালোচনার মুখে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি বাড়িয়ে আবারও আগের অঙ্কে ফিরে গেল পাকিস্তান ক্রিকেট বোর্ড।
ম্যাচ ফি কমানোয় ব্যাপক সমালোচনার মুখে পড়ে পিসিবি। সাবেক বর্তমান বেশ কজন ক্রিকেটার এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। সর্বশেষ ৭৫% ম্যাচ ফি কমিয়ে দিয়েছিল পিসিবি। গেল বছর পাকিস্তানের জাতীয় টি-20 চ্যাম্পিয়নশিপে প্রতি ম্যাচ খেলে ৪০,০০০ পাকিস্তানি রুপি বেতন পেত ক্রিকেটাররা। প্রথম একাদশের বাইরে থাকা ক্রিকেটাররা পেতেন ২০,০০০ রুপি। এবার তা কমিয়ে করা হয় যথাক্রমে ১০,০০০ ও ৫,০০০ রুপি। তবে চাপের মুখে নিজেদের সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয় পিসিবি। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।